আজকের এই ক্লাসটাতে ইউনিটারি মেথডের বাকি যে অঙ্কগুলো আছে চ্যাপ্টারের অর্থাৎ নাম্বার 7 থেকে নাম্বার 14 পর্যন্ত সেইগুলো আমরা দেখব। আগের ভিডিওতে ইউনিটারি মেথডের ইন্ট্রোডাকশন, সেটা করকম প্রসেসে এই অঙ্কগুলোকে সলভ করা হয়, মেথড 1 মেথড 2 দিয়ে আমাদের 6টা অঙ্ক সলভ করা হয়ে গেছিলো। আজকের বাকি অঙ্কগুলো দেখো, ঠিক আছে? তো নাম্বার 7 নাম্বারটা দেখো কি বলেছে। দ্য কোয়ার্টারলি টিউশন ফি ফর ক্লাস 6 ইন এ স্কুল ইজ 13,500। হোয়াট উইল বি দ্য ফিজ ফর 7 মান্থস। তাহলে 7 মান্থসের জন্য কত? এখন তোমার মনে হতে পারে এখানে যে দাদা কোয়ার্টারলি কথাটা মানে কি, তাই তো? যে কোয়ার্টারলি মানে কতটা টাইমের কথা বলেছে না, যে দেখো দ্য কোয়ার্টারলি টিউশন ফি ক্লাস 6-এর হচ্ছে 13,500। তাহলে কোয়ার্টারলি মানে বুঝলে 3 মান্থস, মনে থাকবে? কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মান্থস। ওকে, তাহলে আমরা মেথড 1 আগে সলভ করি। তাহলে মেথড 1 প্রথমে কি ছক করে নেবো, স্টেপ 1 ওটাই। তাহলে আমাদের হচ্ছে একটা ফিজ আর একটা মান্থস, তাহলে দুটো ঘর হবে। একটা হচ্ছে ফিজসে যেটা আরএসে থাকবে ইউনিট, আর একটা হচ্ছে মান্থস। তো ফিজ কত? 13,500, 3 মান্থসের ফিস। কোয়ার্টারলি টিউশন ফিস বলে দিয়েছে। ওকে, নেক্সট কি বলেছে? 7 মান্থসে জানতে চাইছে। তাহলে 7 মান্থসের কত হবে? এই হয়ে গেল আমাদের ছক রেডি, ঠিক? তো মেথড 1 দেখো, যেখানে কি দুটো ঘরেরই মান দেওয়া থাকবে সেই দিক থেকে লেখা শুরু করব, যেখানে কোশ্চেন মার্ক আছে সেই দিকে, এই দিকে যেন থাকে সেই টার্মটা সেইভাবে লিখবো ভাষাতে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি লিখবো? 3 মান্থস টিউশন ফি অফ কি দিস রুপিস। ওকে, তাহলে 3 মান্থস টিউশন ফি হচ্ছে 13,500। ওকে, বেশ। তাহলে 1 মান্থস টিউশন ফিস 3 মাসের যদি 13,000 টাকা হয়, তাহলে 1 মাসের টিউশন ফি নিশ্চয়ই কি তার থেকে কম হবে। তো কম হলে ডিক্রিজ করে গেল, ডিভাইড। ওকে, বেশ। তাহলে 13,500 যেটা যার ঘর সে তো বসলো, যার নিচে আগে লিখেছি সেটা বাই 3। এখানে ক্যালকুলেশনটা করবো না দাদা, লাস্ট স্টেপে গিয়ে করবো। এখন কি 7 মান্থসে বার করতে দিয়েছে, তাহলে 7 মান্থসের টিউশন ফি, তাহলে 1 মান্থসের টিউশন ফি দিস রুপিস। ওকে, তাহলে 7 মান্থসের টিউশন ফি কত হবে না? বেশি হবে, ইনক্রিজ করবে। তাহলে ইনক্রিজ করলে নিশ্চয়ই সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে। একের নিচে যেটা লিখবো সেটা মাল্টিপ্লাই করে দেবো। মনে রাখবে এই লাইনটা এই লাইনটার সাথে রিলেটেড, এই লাইনটা এই লাইনটার সাথে রিলেটেড। ওকে, বেশ। এর নিচে কিছু নয় মানে 1 আছে। এবারে কি, যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করব, মানে লিস্ট ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে ফ্র্যাকশনে গুণ কেমন করে হয়? উপরে উপরে হয়। 13500 মাল্টিপ্লাই বাই 7/3। তাহলে আমরা আগে মাল্টিপ্লাইটা করে নিই, চলো এখানেই করছি দেখো। তাহলে 0 0 5 7 যা 35-এর 5, 3 21 22 23 24-এর 4, হাতে থাকে 2, 7 থেকে 7 8 9। তাহলে 94500/3। এবারে কি 3 দ্বারা এটাকে আমরা ডিভাইড করব। আমি এটা এখন কি মুখে করে দিচ্ছি, তুমি সাইডে রাফে 3 দ্বারা এটাকে ডিভাইড করে দেখবে, অসুবিধা হবে না। তাহলে 3 3 3 9, 3 1 3, 3 5 15, তাহলে 31,000। ওকে, 31,500 রুপিস 7 মান্থসের ফিস। ওকে, তো চলো এটা সেকেন্ড মেথডে করি। তো সেকেন্ড মেথড, তাহলে আমরা বুঝতে পারছি দেখো মান্থস কি ইনক্রিজ করেছে, হ্যাঁ কি না? মান্থস ইনক্রিজ করেছে, ডিক্রিজের চিহ্ন দেখলাম, মানে ডিক্রিজের চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, কিন্তু অ্যারোটা ডিক্রিজে হয়েছে, কিন্তু মান্থ কি দেখো ইনক্রিজ হয়েছে, 3 থেকে 7 হয়েছে। তাহলে 3 মান্থসের জন্য যা টিউশন ফি, 7 মান্থসের জন্য টিউশন ফি কি বেশি হবে, ইনক্রিজ করবে। তাহলে এই ছকটাও ইনক্রিজ করছে, তো এই ছকটাও কি আমার ইনক্রিজ করছে। ওকে, তাহলে যদি ইনক্রিজ হয় তাহলে আমাদের ডাইরেক্ট ভেরিয়েশন, ঠিক আছে? আর যদি ইনক্রিজ ডিক্রিজ হয় তাহলে ইনভার্স ভেরিয়েশন। বোঝা গেল? তাহলে এখানে লিখব হিয়ার ফিজ অ্যান্ড মান্থস আর ইন ডাইরেক্ট ভেরিয়েশন। ওকে, এরপর যে ঘরেতে মান দেয়া থাকবে সেই ঘরটা, অর্থাৎ 3/7 ইকুয়াল সাইন এইটা বাই এইটা। কোশ্চেন মার্ক আছে তো কোশ্চেন মার্কসের জায়গায় আমরা শুধু কি ফিজ লিখছি, যেটা যা ঘর সেই ঘরটার নাম লিখে দিলাম। এখন কি এটা দেখে দেখে ওপরের লাইনটা লিখবো 3:7, এই দাগটা মানে ইস টুতে কনভার্ট হলো 7, ইকুয়াল চিহ্ন আছে মানে ডবল ইস টু,
30,500 ইজ টু ফিস। ঠিক, বেশ। এরপরে কি ফিজের মান বার করতে হবে, তাহলে এখন কি কোনাকুনি গুণ, ফিজ চলে যাবে 3 সাথে গুণ হতে, 3 গুণিত ফিজ, 7 চলে যাবে ওর সাথে গুণ হতে, 7 গুণিত 13500। ওকে, তো ফিজকে ইকা করো, ফিজ 3টা কি মাল্টিপ্লাই হয়েছে ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে 731500 বাই 3। তো দেখতেই পাচ্ছ আগেরটার মতো সেম এসছে, তাহলে আমি একবার ডাইরেক্ট লিখে দিই 13500। ঠিক আছে, চলো পরেরটা করি। এখন 8 নাম্বার অঙ্কটা আমাকে কি বলেছে, বলেছে দ্য কস্ট অফ 10 পেন্সিল ইজ Rs25 অ্যান্ড দ্য কস্ট অফ 5 চার্ট পেপার্স ইজ Rs 10 রুপিস। তাহলে এখন 10 পেন্সিলের কস্ট হচ্ছে কত 25 অ্যান্ড তোমার 5 চার্ট পেপারের কস্ট হচ্ছে কত 10 রুপিস। হাউ মাচ মানি উইল ইউ নিড টু বাই 5 পেন্সিল অ্যান্ড 7 চার্ট পেপার। তো তোমাকে 7 চার্ট পেপার কিনতে হবে আর 5 পেন্সিল কিনতে হবে, তাহলে তোমাকে কত টাকা দোকানদারকে দিতে হবে সেটা হিসাবটা বার করতে হবে। তাহলে এখানে বুঝতে পারছি দুটো ছোট ছোট অঙ্ককে মার্জ করে দিয়েছে, তো আমাদের দুটো ছক হবে, হ্যাঁ কি না? তো চলো করি। তাহলে ফার্স্টটা হচ্ছে কি পেন্সিলের রেসপেক্টে আর সেকেন্ডটা হচ্ছে চার্ট পেপার। তাহলে এখানে লিখবে পেন্সিল, হ্যাঁ কি না, পেন্সিল ঘর করলে একটা, এটা কি চার্টের ঘর কে করলে, এটা চার্ট পেপার লিখলাম। ওকে, বেশ। তো পেন্সিলের ঘরে আমরা কি কি হবে, কস্ট আর দ্য নাম্বার, একটা হচ্ছে নাম্বার অফ পেন্সিল আর এটা হচ্ছে কি কস্ট। তাহলে বলো কতগুলো নাম্বার, না 10 পেন্সিলের কস্ট হচ্ছে কত 25, আর আমাকে কিনতে কতগুলো পেন্সিল হবে, না আমাকে 5 পেন্সিল কিনতে হবে, তাহলে 5 পেন্সিলের কস্ট হবে কত সেটা দেখতে হবে। বোঝা গেল? চার্ট পেপারের ক্ষেত্রে তুমি বুঝতে পারছো কি যে তোমাকে কটা চার্ট পেপার কিনতে হবে, তোমাকে বলেছে 5টা চার্ট পেপারের দাম হচ্ছে কত, তাহলে এখানে নাম্বার আর এখানে এরও হবে কস্ট। তাহলে 5 চার্ট পেপার কিনেছি, তাহলে 5 চার্ট পেপার কিনেছি কত রুপিসে, 10 রুপিসে। এখন আমাকে কিনতে কত হবে 7 চার্ট পেপার, তাহলে 7 চার্ট পেপারের কস্ট কত হবে। তাহলে দুটো অঙ্ক বুঝতে পেরেছি। তাহলে মেথড 1 দেখো, 10টা পেন্সিল 25 টাকা কিনছি, তাহলে লিখব কি উই গেট 10 পেন্সিল ইন 10 পেন্সিল Rs25। ওকে, তাহলে উই গেট 1 পেন্সিল Rs, তাহলে 10টা পেন্সিল কিনতে 25 টাকা লাগছে, তাহলে একটা পেন্সিল কিনতে নিশ্চয়ই কম টাকা লাগবে, তাহলে কমে গেলে কি ডিভাইড, তাহলে 25/10, যার নিচে 1 লিখবো সেটা ডিভাইড করব, এটা ছকটা আর কি। ঠিক আছে, বেশ। এখন তাহলে উই গেট কত 5 পেন্সিল কস্ট হচ্ছে 25/10 গণিত 5, কারণ একটা পেন্সিলের দাম এত, তাহলে 5টা পেন্সিলের দাম বেশি হবে, বেশি হলে কি মাল্টিপ্লাই। এবারে দেখো কাটাকাটি করো, 5 একে 5, 5 দুগুণে 10 হয়ে গেল, তাহলে 25/2। ওকে, তো এটা যদি ডিভাইড করো তাহলে কত আসবে, 2 1 যা 2, 2 12 যা 4, 24.5। ঠিক আছে, এটা তুমি ভাগ করে দেখে নেবে, চলে আসবে নিশ্চয়ই, ভাগ পারি তো, দেখো 25 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, তাহলে 2 1 যা 2, 5 না হলে 2 2 যা 4, 1 পয়েন্ট দিয়ে শূন্য নিলে 2 5 যা 10 হয়ে গেল, তাহলে 12.5 মুছে দিলাম। এখন তাহলে আমার উত্তরটা কত বেরিয়ে গেল, এখানে 12.5 রুপিস কি লাগবে 5 পেন্সিলের কস্ট। আমার বোর্ডে জায়গা নেই তাই আমি মুছছি। এখন এটার কস্ট বার করতে হবে, তাহলে দেখতেই পাচ্ছ যে উই গেট 5 চার্ট পেপার Rs 10 রুপিস, তাহলে 5টা চার্ট পেপার পাচ্ছি কি 10 টাকায়, তাহলে উই গেট 1 চার্ট পেপার নিশ্চয়ই কি কম হবে, তাহলে ডিভাইড হয়ে গেল। আর কি আমাকে 7 চার্ট পেপার কিনতে হবে, উই গেট কত 7 চার্ট পেপার, তাহলে তার মানটা কি বেশি হবে, তাহলে 7, তো 1 হলো, 5 2 যা 10, 2 7 যা 14, তাহলে এর হলো কত 40 রুপিস। ওকে, এখন আমাকে জানতে কি চেয়েছে যে টোটাল রুপিস কত, মুছে দিলাম এটা। তাহলে বলেছে যে আমার টোটাল, আমি পেন্সিল কিনেছি 5টা আর 7টা কি চার্ট পেপার কিনেছি, তাহলে টোটাল রুপিস কত দিতে হবে, না টোটাল Rs কত 12.5 প্লাস কত 14,
রুপিস। এই টাকাটা পেন্সিলের টাকাটাও দিতে হবে, 5টা পেন্সিলের টাকা, আর 7টা চার্ট পেপারের টাকাও দিতে হবে। তাহলে কত হলো এটা? 4 5 6 আর 2 26.5। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়ই? বেশ, এখন যদি পয়েন্টের যোগটা ভুলে যাও, তুমি দেখে নাও 12 পয়েন্ট কত 5। 14-এর পরে আমরা দশমিক দিয়ে যত খুশি জিরো বসাতে পারি। তাহলে আমাদের দুটো জিরো বা একটা জিরো দরকার পড়ছে, আমরা একটা জিরো দিয়ে দিলাম কারণ এর একটাই সংখ্যা আছে। তাহলে পয়েন্ট নিচে পয়েন্ট বসালে 14 0 যোগ করে দাও 5, পয়েন্ট নিচে পয়েন্ট বসে গেল 6 2। ঠিক আছে, চলো মেথড 2তে দেখি। দেখো তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি পেন্সিলের অ্যামাউন্ট দেখো কমে গেছে, 10টা থেকে 5টা হয়েছে। তাহলে আমার টাকার পরিমাণটাও তো কম দিতে হবে দোকানদারকে। তাহলে এটাও ডিক্রিজ করছে, তো এটাও ডিক্রিজ করছে। তাহলে হিয়ার নাম্বার অফ পেন্সিল অ্যান্ড কস্ট দুজনেই কি ডিক্রিজ করছে। তাহলে দুজনেই ইন ডাইরেক্ট ভেরিয়েশন হোল্ড করে আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ কি দ্য নাম্বার অফ চার্ট পেপারের পরিমাণটা কি বেড়েছে, তাহলে ইনক্রিজ করেছে। তাহলে আমার কস্টটাও কি ইনক্রিজ করবে। তাহলে এটাও কি ডাইরেক্ট ভেরিয়েশন আছে, ডাইরেক্ট ভেরিয়েশন। তো তুমি এরকমভাবে লিখবে, আমি পুরোটা লিখলাম না, ঠিক আছে? তুমি কি লিখবে? হিয়ার নাম্বার অফ পেন্সিল, the number of pencil decrease, so the cost price decrease. So here these two are belongs in ki direct variation, but in case of chart paper we see the number of chart paper amount is increased, so the cost price also increase, so that is why they are belong also কি direct variation। ঠিক আছে, বেশ। তো ডাইরেক্ট ভেরিয়েশনে হলে প্রথমে পেন্সিল বলে হেডিং করলে, পেন্সিল কি এটা বাই এটা 10 বাই কত 5 ইকুয়াল চিহ্ন দিয়ে 25 বাই কস্ট প্রাইস। চলো সিপি লিখলাম এটা, ঠিক আছে, কস্ট প্রাইস। ওকে, তো কোনাকুনি গুণ করবে, তার আগে দাদা প্রথম লাইনটা লিখে দাও 10 এই দাগটার জন্য ইস টু ইকুয়াল চিহ্নের জন্য কত করে ডবল ইস টু 25 ইস টু সিপি। ওকে, তাহলে এবারে সিপি মাল্টিপ্লাই বাই 10 কোনাকুনি গুণ, আর এদিকে 5 মাল্টিপ্লাই বাই কত 25। তাহলে সিপি কত বেরোবে বোঝো, 5 মাল্টিপ্লাই বাই 25 বাই 10 2, তাহলে 12.5। তাহলে এর উত্তর কত হলো 12.5। আমরা জানি মেথড চেঞ্জ করলেও কি আমাদের উত্তর একই আসবে, তাই না? বেশ, তাহলে এটা হয়ে গেল। এবার ওই দিকেরটাও সেম এইভাবেই করবে। দেখো তাহলে কত 5 বাই 7 ইকুয়াল চিহ্ন 10 বাই সিপি। তাহলে এটা এখানে উপরে লিখে দেবে এটা কি চার্ট পেপার, সি পেপার, চার্ট পেপার। আর তাহলে 5 ইস টু 7 ডবল ইস টু 10 ইস টু সিপি। ওকে, তাহলে অর দিয়ে নেক্সট স্টেপ 5 গুণিত সিপি সমান হচ্ছে 7 গুণিত 10। তাহলে অর সিপি সমান কত 7 গুণিত 10 বাই 5, 5 2 যা দ্যাট ইজ 14। তাহলে 14 হয়ে গেল। দিয়ে আবার কি লাস্ট লাইনে টোটাল মানি এটা প্লাস এটা করে দেবে, হয়ে গেল। ঠিক আছে, চলো পরেরটা করি। এখন 9th নাম্বার প্রবলেমটা আমরা করি। তো দ্য রেলওয়ে ফেয়ার ফর 3 adults ফর নিউ দিল্লি টু বেঙ্গালুরু is Rs 8,880. What is the cost of such tickets for 5 adults? তাহলে 3 adults-এর দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য যে ট্রেনের ফিস মানে ফেয়ারটা সেটা বলে দিয়েছে। তাহলে 5 adults যদি যায় তাহলে কত টাকা পে করতে হবে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো চলো দেখো করি। তাহলে প্রথমে ছকটা করে নেবো। তাহলে এখানে নাম্বার অফ অ্যাডাল্ট আর এখানে ফেয়ার যেটা রুপিসে দেওয়া আছে। ওকে রাইট, বেশ। তাহলে 3 adults-এর জন্য আমার ফেয়ার লাগছে 8,880, আর 5 adults-এর জন্য আমার তাহলে কত ফিস লাগবে। এই হচ্ছে আমার স্ট্রাকচার, ছক রেডি। এটাই হচ্ছে আমার প্রাইম জিনিস, এটা প্রথমে করে নিতে হবে, বাকি অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। তাহলে মেথড 1-এ দেখো। তো মেথড 1-এ আমরা বুঝতে পারছি যে দুটো দেওয়া আছে সেখান থেকে শুরু করবো, আর এইদিকে যেটা কোশ্চেন মার্ক আছে সেটা যেন এইদিকে থাকে। তাহলে 3 adults ফেয়ার কত 8,880। আচ্ছা, তুমি এখানে ভাষা যে এটা তোমার মনে হতে পারে যে ভাষা তো দাদা
কম হচ্ছে বা বেশি হচ্ছে এতে কিছু ম্যাটার করে না, তুমি তোমার বক্তব্য পেশ করতে পারলেই হলো যে 3 অ্যাডাল্টস ফেয়ার হচ্ছে 30 রুপিস, আর তোমার অ্যান্সারটা কারেক্ট বেরোলেই হলো। না হলে তুমি এখান থেকে শুরু করবে যে 3 অ্যাডাল্টস ফ্রম নিউ দিল্লি টু বেঙ্গালুরু ইজ আরএস দিস, এই পুরো লাইনটা লিখবে। আমি ছোট করে এই লাইনটা লিখেছি, বোঝা গেল? তোমার বক্তব্যটা দিয়ে যেন বোঝা যায় যে 3 জন অ্যাডাল্ট যাত্রা করছে নিউ দিল্লি থেকে বেঙ্গালুরু, তো এত টাকা লাগছে, বা 3 জন অ্যাডাল্টের জন্য এত টাকা লাগছে। আমি শর্ট করে লিখেছি, তুমি শর্ট করে পারলে শর্ট করে লিখবে, অথবা কি কোশ্চেন থেকে ডাটা নিয়ে লিখবে। খালি দেখবে যেন এই রুপিসটা যেখানে কোশ্চেন মার্ক আছে সেটা যেন এই দিকে থাকে, আর এই দিকে যে দুটো ঘর দেওয়া আছে সেই দিকে যেন নাম্বারগুলো থাকে। ঠিক আছে, বেশ। তাহলে 1 অ্যাডাল্ট ফেয়ার কত? 3 জনের জন্য এত টাকা লাগছে, তাহলে একজনের জন্য কম টাকা লাগবে? তাহলে 880/3 ভাগ করে গেলাম। নেক্সট কি 5 অ্যাডাল্টের জন্য, তাহলে একটা অ্যাডাল্টের জন্য যদি এত টাকা লাগে, 5টা অ্যাডাল্টের জন্য কি আরও বেশি টাকা লাগবে 5টা মানুষের জন্য। ঠিক আছে, তাহলে 8880/3 মাল্টিপ্লাই বাই 5, কিছু নেই মানে 1 আছে। ওকে, বেশ। এবারে করতে হবে কি কাটাকাটি, তো করো কাটাকাটি। প্রথমে ফ্র্যাকশানে গুণটা করিনি, ওপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে 0 5 8 40 শূন্য থেকে 4, 0 0 5 8 40 44 4 হাতে থাকে 4, 5 8 40 আগে 44 3। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, 3 1s are 3, 3 দিয়ে যদি এটাকে ডিভাইড করে দিই ডাইরেক্ট, তো দেখে নাও 4 4 4 0 0, তাহলে 3 1s are 3, 1 14, 3 2s are 12, সরি 3 4s are 12, 3 5s are 15, তাহলে 2 4, 3 8s are 24। ওকে, 0 0, তাহলে আমার লাগছে কত, কত হলো 14,000, তাহলে 14,800 হয়েছে। বেশ, চলো এরপর আমরা কি সেকেন্ড প্রসেসটা দেখি। এখন মেথড 2, দেখো তো বুঝতেই পারছি এখানে কি অ্যাডাল্টের সংখ্যা ইনক্রিজ করেছে, হ্যাঁ কি না? অ্যাডাল্টের সংখ্যা ইনক্রিজ করেছে, তাহলে ফিয়ারের সংখ্যা আমার কি করবে, ইনক্রিজ করবে। দুজনে ইনক্রিজ করছে, তাহলে কি ডাইরেক্ট সম্পর্ক, তাহলে ডাইরেক্ট। আচ্ছা, ইনক্রিজ বলে দিচ্ছি, হ্যাঁ তুমি বুঝতে পারবে নিশ্চয়ই। ইনক্রিজ। ওকে, তাহলে এখানে হচ্ছে ডাইরেক্ট সম্পর্ক, ডাইরেক্ট ভেরিয়েশন, তাহলে ডাইরেক্ট ভেরিয়েশন হচ্ছে। ওকে, তুমি এটা লিখে করবে যে হিয়ার দ্য নাম্বার অফ অ্যাডাল্ট ইজ ইনক্রিজ অ্যান্ড ফিয়ার অলসো ইনক্রিজ, সো দে আর বিলং ইন এ কি ডাইরেক্ট ভেরিয়েশন। বেশ, তো চলো দেখো, তাহলে যে এই দুটো ঘর দেওয়া আছে, তাহলে কি একই নিয়ম, এটা বাই এটা ইকুয়াল চিহ্ন দিয়ে 88,800, আর ফিয়ার এখানে লিখে দিচ্ছি শুধু ফিয়ার বলে। এটা দেখে দেখে দাদা আগের স্টেপটা লিখবো, 3:5 ইকুয়াল চিহ্ন আছে, তাহলে $8,800 ফিয়ার, দাগ দিয়ে ফিয়ার আছে। ওকে, এবার কোনাকুনি গুণ করবো, তাহলে 3 গুণিত ফিয়ার সমান 5 গুণিত 8,800। এবার ফিয়ার কী করবো, ফিয়ারের সাথে 3 মাল্টিপ্লাই হয়ে লেগে আছে, তাহলে ওই দিকে গেলে কী হয়ে যাবে, সে ডিভাইড হয়ে যাবে 3, তাহলে এটা আসবে তোমার 14,800 হয়ে গেল। ঠিক আছে, চলো পরেরটা করি। ও, এখন 10th নাম্বার যে প্রবলেমটা আছে সেটা সলিউশন আমরা কী করে করবো, দেখো অঙ্কটা তোমার স্ক্রিনে চলে এসছে। ইফ 11 containers of the same size contains 231 liter of oil, how much oil will be there in 15 such container? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করে নিই, আমরা প্রথমে ঘরটা করে নিই। তাহলে একটা কন্টেনার, আর একটা হচ্ছে তোমার অয়েল যেটা লিটারে আছে। ওকে, তাহলে কত, 11 কন্টেনারের অয়েলের পরিমাণ 231 লিটার। এখন 15 কন্টেনার আছে, তাহলে 15 কন্টেনারে কত অয়েল আছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো দেখি। তাহলে মেথড 1-এ করছি ফার্স্টে। তাহলে 11 কন্টেনার কন্টেন্স কত, 231 লিটার অয়েল। ওকে, তাহলে 1 কন্টেনার কন্টেন্স কত, 231 লিটার বাই 11 পাবো। 11টা কন্টেনার মানে 11 কন্টেনার কন্টেন্ট করছে কি 231 লিটার অয়েল, তাহলে 1 কন্টেনার নিশ্চয়ই কন্টেন্ট করবে কি এর থেকে কম অয়েল, তাহলে কম হলে ডিভাইড। ওকে, বেশ, তাহলে
তাহলে 231 ডিভাইডেড বাই 11। এখন 15 কন্টেনার কন্টেন্স 231 তাহলে 1 কন্টেনার যদি এত লিটার অয়েল কন্টেন্ট করে তাহলে 15 আরও বেশি করবে, তাহলে মাল্টিপ্লাই বাই 15। ওকে, এখন আমি এটা দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে 11 দ্বারা 231কে ডিভাইড করলাম, তাহলে 12 দ্বারা 22, 1 1 1 যা 1। বুঝতে পেরেছি নিশ্চয়? এখন তাহলে 21, তাহলে 21 গণিত 15, তাহলে 15 গণিত 1 মানে হচ্ছে 15 5 1 30 31, 351 লিটার অফ অয়েল। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়? চলো পরের স্টেপ 2তে দেখি। তাহলে মেথড 2 ক্ষেত্রে কী হবে দেখো না, এটা বাই এটা এখানে লিখে দেবে কন্টেনার, এটা কি দেখতে পাচ্ছ কন্টেনার ইনক্রিজ করেছে, তাহলে অয়েলের অ্যামাউন্টও কি ইনক্রিজ করবে, তাহলে ইনক্রিজ ডাইরেক্ট ভেরিয়েশন লিখে দিলে। ওকে, তাহলে 11/15 ইকুয়াল চিহ্ন দিয়ে দিস নাম্বার বাই দিস নাম্বার, তাহলে ওখানে তো দাদা কোনো নাম্বার নেই, কোশ্চেন মার্ক আছে, তাহলে আমরা কি ওই ঘরের নামটাই লিখে দেবো অয়েল। বেশ, এটা দেখে দেখে দাদা ফার্স্ট স্টেপ লিখবো 11, এই দাগটা মানে is to 15 ইকুয়াল চিহ্ন মানে ডবল is to 231 is to অয়েল। অর দিয়ে নেক্সট স্টেপ করলে 11 গণিত অয়েল 15 গণিত 231। ওকে, তাহলে অর দিয়ে অয়েল ইকুয়ালস টু 15 গণিত 231 বাই 11, এটা করলে 21 আর এটা আসবে তোমার 315 লিটার। ওকে, বেশ চলো নাম্বার 11টা দেখি। 11 নাম্বারটা কি বলেছে দেখো, বলেছে এ লেবার আর্নস কি 5400 ইন 12 ডেজ, হাউ মাচ উইল হি আর্ন ইন 7 ডেজ, তাহলে 7 ডেজে সে কত আর্ন করবে, ইন হাউ মেনি ডেজ উইল হি আর্ন ইন 9450 রুপিস। ওকে, তো দেখো তাহলে এখানে আমরা কি লিখব না আর্নিং, আর এখানে লিখব ডেজ। তাহলে আর্নিং করেছে কত 5400 রুপিস 12 ডেজে, আর আমাকে বের করতে কত হবে 7 ডেজে, 7 ডেজে কত। তাহলে মেথড 1 দেখো, তাহলে লিখবে তুমি 12 ডেজ হি আর্নস 5400 রুপিস, তাহলে 1 ডেজ হি আর্নস লেস দেন 5400 রুপিস, সো ডিক্রিজ, সেই জন্য ডিভাইড, আর 7 ডেজে সে 1 ডেজে এত ইনকাম করলে 7 ডেজে কি বেশি করবে, তাহলে এটা গণিত 7। এবারে কাটাকাটি করে দাও, 6 যা 2 2 যা 4, 2 7 যা 0 0, 3 দ্বারা কাটো 3 2 যা 9, 450। ওকে, এবারে 7 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, 450 গণিত 7, তাহলে 0 5 সাথে 35, 5 হাতে 3, 4 সাথে 28, 28 29 30 31, তাহলে 33,150। ঠিক আছে, 3150 রুপিস সে ইনকাম করবে কোথায় 7 ডেজে। ওকে, বেশ অঙ্কটা শেষ হয়নি, অঙ্কটা আরেকটা জিনিস আছে দেখো, মেথড 2তে দেখাবো এটা, দেখো না মেথড 2তে দেখো না এটা প্রসিডিওরটা। তাহলে মেথড 2 কত হবে 12/7 ইকুয়ালস টু 5400 রুপিস আর্নিং বা আর্ন লিখে দিলাম, তাহলে ইকুয়াল অর দিলে নেক্সট স্টেপ 12 গুণিত আর্ন সমান হচ্ছে 7 গুণিত 5400, অর EARN, আর্ন একে কা করলাম 12টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 5400 বাই 12, তাহলে এটা করলে বুঝতেই পারবে এই নাম্বারটা সেম নাম্বারটা একই এসছে, তাহলে আসবে তোমার একদম বা 12 দ্বারা কাটো এটাকে, অসুবিধা নেই, ডাইরেক্ট যদি 12 দিয়ে কেটে দাও কত হবে 450, তাহলে 450 সাথে 7 মাল্টিপ্লাই করলে 3150 রুপিস একই আসবে। তুমি জানো নিশ্চয়ই পুরো মেথড চেঞ্জ করলে কি আমাদের উত্তর চেঞ্জ হয় না। এবার নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে ওর সাথে বলেছে 9000, তাহলে ওর সাথে যে অঙ্কটা দিয়েছে বলেছে কি 9400 রুপিস আর্ন করতে তার কত ডেজ লাগবে। ঠিক আছে, তো এখানে কি দুটো অঙ্ককে মার্জ করে দিয়েছে, আমি এই লাইনটা জাস্ট মুছবো, দেখে নাও। তুমি আর একটা ছক করবে যেখানে লিখবে কি
এত আর্নিং করছে 12 ডেজে, তাহলে 9450 কত ডেজে আর্নিং করবে? ওকে, তো মেথড 1 করে দাও। তাহলে বলো যে 5400, এখন এইদিকে কোশ্চেন মার্ক আছে, তাহলে আমি যা কিছু লিখবো সেই লেখাটা যেন কোশ্চেন মার্কটা জিনিসটা এইদিকে থাকে। তাহলে 5400 আর্নস রুপিস 5400 আর্নিং ইন 12 ডেজ। তাহলে 12 ডেজে এত ইনকাম করছে, তাহলে RS 1 রুপিস আর্নিং করতে নিশ্চয়ই কি 12 ডেজের থেকে কম লাগবে। 5400 ডেজ আর RS 9450 আর্নিং করতে কত লাগবে না 12/5400 মাল্টিপ্লাই বাই 9450, কিছু নয় মানে 1 আছে, 00 কাটো। ওকে, তাহলে এটা 12 হচ্ছে, দেখো 12 হলে 6, তাহলে 2 2 যা 4, 7 যা 10 হলো এটা। এখন 5 দ্বারা দেখো কাটো, 2 3 যা বা 3 দিয়ে কেটে দাও, 3 2 যা, এখন 3 9 যা 45, 5 দ্বারা কেটে দাও এটা, 45 দ্বারা এটাকে ডিভাইড করো, 945, তাহলে 45 2 যা 90, 45145, তাহলে এটা হলো কত 21 ডেজ। দেখো নিচে 45 আছে, এখানে 21, ঠিক আছে, হয়ে গেল। বেশ, 12 নম্বরটা দেখো, বলেছে দেখো 7 আইডেন্টিক্যাল প্যাকেট অফ পালসেস ওয়েট ইজ কি 840 গ্রাম, হাউ মেনি প্যাকেটস ওয়েট ইজ 600 গ্রাম। তাহলে প্যাকেটস আর এদিকে ঘর করবে কত ওয়েটের, এদিকে প্যাকেটে ঘর করবে, আমি লিখছি না, এদিকে ওয়েটের ঘর করবে। তাহলে 7 আইডেন্টিক্যাল প্যাকেটের ওয়েট হচ্ছে কত তোমার 840 গ্রাম, এটা গ্রামে আছে, ইউনিটটা লিখবে। আর কত প্যাকেটের ওয়েট জানতে চাইছে 600 গ্রাম, 600 গ্রামের কতগুলো প্যাকেট হবে আর কি, ঠিক আছে। তাহলে মেথড 1, তা আমি কি লিখবো 840, আমি আর লিখছি না, তুমি এখানে ভাষাতে লিখবে 840 গ্রাম কন্টেন্টস কত 7 প্যাকেটস, তাহলে 1 গ্রাম কন্টেন্টস কি লেস দেন, ঠিক আছে। 840 গ্রাম যদি 7টা প্যাকেটে থাকে, তাহলে 1 গ্রাম কি নিশ্চয়ই আরও কম প্যাকেটে থাকবে, তাহলে 7/this নাম্বার কমে গেলে বা ডিক্রিজ করলে কি ডিভাইড হবে। আর 600 গ্রাম 7/840 মাল্টিপ্লাই বাই 600, হ্যাঁ কি না। 1 গ্রাম কন্টেন্ট করছে এতগুলো প্যাকেট, তাহলে 600 গ্রাম কন্টেন্ট করবে কি মোর দ্যান দিস নাম্বার, তাহলে মাল্টিপ্লাই বাই 600 কাটো, ঠিক আছে। 7 একে 7, 7 দুগুণে 14, 6 দিয়ে কেটে দাও, ঠিক আছে। তাহলে 6 10 60, 6 দুগুণে 12, 2 একে 2, 2 5 10, তাহলে 5টা প্যাকেট। তুমি তোমার মতো করে কাটাকাটি করে নিও, কোনো অসুবিধা নেই। মেথড 2তে দেখে নাও, মেথড 2তে কি 840/600, এটাও দেখো কি হচ্ছে ইনক্রিজ করছে, মানে এটাও দেখো ডিক্রিজ করছে, তো প্যাকেটের নাম্বারও কি ডিক্রিজ করবে, এটাও ডিক্রিজ করছে তো এটাও ডিক্রিজ করছে। তুমি এখানে লিখবে যে হিয়ার ওয়েট নাম্বার ইজ ডিক্রিজ, সো দ্য প্যাকেট নাম্বার অলসো ডিক্রিজ, সো দে আর কি বিলংস ইন এ কি ডাইরেক্ট ভেরিয়েশন। তো ডাইরেক্ট ভেরিয়েশন হলে কি 840/600 ইকুয়াল দিয়ে 5 বাই প্যাকেট। এবারে কি এটা দেখে দেখে ফার্স্ট লাইনটা লিখবো 840, এই দাগটা মানে কি একটা ইজ টু 600 ইকুয়াল চিহ্ন মানে $7 প্যাকেট, ঠিক আছে। বেশ, তাহলে 840 গুণিত প্যাকেট সমান হচ্ছে 7 গুণিত 600। এখন প্যাকেটটা কী করবো, তাহলে 7 গুণিত 600/8040, এসব দেখবে সেম কাটবে, কিছু কিছু না, এই 0 0 কেটে দিয়েছি, প্রথমে 10 দিয়ে ভাগ করে দিয়েছি, তারপরে এটা কত হয়েছে তোমার কেটে দাও, 5 বারং 60, তাহলে 5 প্যাকেট হয়ে গেল, ঠিক আছে। তো চলো নাম্বার 13টা দেখো কি বলেছে, বলেছে এ বটলিং মেশিন ফিলস কি 500 বটল ইন 15 মিনিটস। তাহলে বোটলস এখানে কত টাইম, তাহলে 550 বটলস কত নিচ্ছে 15 মিনিট, এখানে টাইমটা মিনিটে দেওয়া আছে, মিনিট বলে লিখে দিলে, ঠিক আছে। নেক্সট কি হাউ মেনি বটলস, বলেছে এই বটলিং মেশিন ফিলস কি 500 বটলস ইন 15 মিনিটস, হাউ মেনি বটলস উইল ইট ফিল ইন 48 মিনিটস। তাহলে 48 মিনিটসে সে কতগুলো বটল ফিল করবে, তাহলে 15 মিনিটে সে ফিল করছে 550 বটল,
তাহলে 1 মিনিটে সে ফিল করবে লেস দেন দিস নাম্বার, তাহলে 48 মিনিটে মোর দেন দিস নাম্বার 48। ঠিক আছে, তো কাটবে 5 3 15, 5 1 5, 5 1 5, 0, 3 দিয়ে কাটো, 3 1 3, 3 6 18, তাহলে 16 16 6 দাঁত 1, 16 16 1 17, তাহলে 1760 বটল। তাহলে এখানে বুঝতে পারছি কি টাইম ইনক্রিজ করেছে, তাহলে বোটলের নাম্বারও কি ইনক্রিজ করবে। তাহলে এখানে কি ডাইরেক্ট ভেরিয়েশন হবে 48 550 বাই কি বোটল নাম্বার, এখান থেকে দেখে দেখে লিখবে 15/48 দিয়ে এটা কি $550 বোটল। ওকে, তাহলে 15 মাল্টিপ্লাই বাই বি নাম্বার করে দিলাম, বোটল নাম্বার 550 গুণিত 48, তাহলে বোটল নাম্বার ইকুয়ালস টু 550 48 বাই কত 15, কেটে গিয়ে 1760 নাম্বার অফ বোটল কি সে ফিল করবে। ঠিক আছে, বেশ। লাস্ট নাম্বারটা দেখো, নাম্বার 14। তো এখানে দেখো বলেছে এ টেলিভিশন সেট কনজিউম 6 ইউনিট অফ ইলেকট্রিসিটি ইন 4 আওয়ার্স, হাউ মেনি ইউনিটস ইট উইল কনজিউম ইন কি 14 আওয়ার্স। তাহলে ইলেকট্রিসিটি ইউনিট, ঠিক আছে, আর এখানে টাইম, তাহলে 6 ইউনিট কারেন্ট খাচ্ছে কত 4 আওয়ার্সে, টাইমটা এখানে আওয়ারে দেওয়া আছে, তো ইউনিটগুলো লিখবে। ঠিক আছে, আর এখানে 14 আওয়ার্সে সে কত ইলেকট্রিসিটি খাবে এটা জানতে চাইছে। তাহলে 4 আওয়ার্সে সে খাচ্ছে কত, মেথড 1-এ করছি, 4 আওয়ার্সে সে ইলেকট্রিসিটি 6 ইউনিট খাচ্ছে, তাহলে 1 আওয়ার্সে নিশ্চয়ই কি কম খাবে, আর 14 আওয়ার্সে বেশি খাবে। 2 3 6, 2 2 4, 2 7 14, 3 7 21, তাহলে 21 ইউনিট অফ কি ইলেকট্রিসিটি সে খাবে। এখন মেথড 2-তে দেখো, ওকে, তাহলে 4/14 ইকুয়ালস টু 6 বাই ইউনিট, ইলেকট্রিসিটি ইউনিট দেখে দেখে ফার্স্ট স্টেপ লিখবে 4:14 6 ইউনিট। ওকে, তাহলে অর দিয়ে নেক্সট স্টেপ ইউনিট মাল্টিপ্লাই বাই 4 সমান 14 মাল্টিপ্লাই বাই 6, এখানে অর দিয়ে নেক্সট স্টেপ করবে ইউনিট 14 মাল্টিপ্লাই বাই 6 4, 2 2 যা 4, 3 যা 2 7 যা 21। ওকে, বুঝতে পেরেছি, বেশ। এখন প্রশ্ন হলো এখানে যা কিছু করলাম আমরা সব ডাইরেক্ট ভেরিয়েশনে করলাম। ঠিক আছে, বুঝতেই পারছো যে যত বেশি টাইম যাবে তত বেশি কি ইলেকট্রিসিটি খাবে টিভিটা চললে। তাহলে আমরা এখনও ইনভার্স মেথডে আমাদের এই চ্যাপ্টারে কোনো অঙ্ক দেয়নি, বললাম না যে আমাদের দু প্রকার সম্পর্ক হতে পারে, ইনক্রিজ ডিক্রিজ হলে কি ডাইরেক্ট ভেরিয়েশন, অথবা ইনক্রিজ ডিক্রিজ হলে আমাদের কি ইনভার্স ভেরিয়েশন বা ইনডাইরেক্ট ভেরিয়েশন। বোঝা গেল না? তাহলে ওই ইনভার্স রিলেশন বা ইনডাইরেক্ট ভেরিয়েশন দিয়ে আমাদের এই চ্যাপ্টারে তো কোনো অঙ্ক দেয়নি, কিন্তু আমরা কি শিখবো না, অবশ্যই শিখবো। আমি তোমাকে কিছু অঙ্ক এখন কিছু অঙ্ক আমি ইনভার্স ভেরিয়েশন মেথডে এক্সাম্পল দিয়ে করিয়ে দিচ্ছি, সেগুলো তোমার খাতাতে নোট ডাউন করে রাখো এবং বারবার রিভিশন করবে। এখন না থাকলেই আপার ক্লাসে তোমার আছেই আছে। ঠিক আছে, তো চলো দেখো।